নিউজ 18 বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি রুবেলা। এ রাজ্যে যদি আমরা 2011 পরবর্তী অপরাধের মানচিত্রগুলো দেখি, বিশেষ করে নারী নির্যাতনের ঘটনা, গণধর্ষণের ঘটনা, তাহলে সেই মানচিত্রে একটা দগদগে ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে কামদুনি। কামদুনি যে নামটা শুনলে এখনো শিউরে উঠতে হয়। ঘটনার ভয়াবহতা এমন ছিল। সেই কামদুনি কি বিচার পেয়েছে? এক কথায় উত্তর না, পায়নি। পালা বদলের পর তারা একটা আশ্বাস পাচ্ছেন। কিভাবে? আরজি করের ফাইল খুলেছে, কিভাবে বারুইপুরে গণধর্ষণের ঘটনার একটা তদন্ত চলছে। সে ঘটনায় এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে তৎপরতা দেখা যাচ্ছে। তাই তারা আশায় বুক বাঁধছেন যে হয়তো 13 বছর আগের সেই ঘটে যাওয়া ঘটনা এবার হয়তো বিচার পাবে। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে রয়েছে কামদুনির নির্যাতিতার পরিবারের একজন, তার ভাই রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আসলে যে ক্ষতর কথা আমি বললাম, সেই ক্ষত আপনি আপনার পরিবার এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দরবারে দেখা হলো, আজ কি জানালেন, কি কথা হলো, শুরুতেই জানতে চাইবো। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীদাকে সবকিছুই বললাম, যেভাবে সিআইডি প্রমাণ সব লোপাট করে দিয়েছে, সেই সব কথাগুলোই আজকে সব বললাম। তা মাননীয় মুখ্যমন্ত্রী বলল, বলার কি, উনি তো সব কিছুই জানে। কারণ আমরা যখন হাইকোর্ট থেকে নিরাশ হয়ে ফিরেছিলাম, তখন কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের সাথে দেখা করিনি। আমরা চেষ্টা করেছিলাম, দেখা করিনি। তখন কিন্তু বিরোধী নেতা ছিল মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। ওনার 2 হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছিল। ওনার হাত ধরে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। উনি আমাদেরকে উকিল দিয়েছে, সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজ, আর ক্রিমিনাল উকিল সিদ্ধেশ রুদ্রা বলে একজন, তাকে দিয়েছে। এবং আমাদের যাতায়াত সব খরচা, থাকা, সমস্ত সবকিছু বহন করেছে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয়। তা উনি সবকিছুই জানে, কিভাবে 16টা পিপি চেঞ্জ হয়েছে, সিআইডি কোথায় কি গাফিলতি করেছে, উনি সবকিছুই জানে। তা আমরা গিয়েছিলাম আজকের, যে দাদা যে 4 জনা বাইরে বার হয়ে গিয়েছে, মানে হাইকোর্ট প্রমাণের অভাবে ছেড়ে দিয়েছে, সেই 4 জনকে যেন ভেতরে ঢোকানো হোক। তা উনি বলল, ব্যাপারটা এখন সুপ্রিম কোর্টে, আমি তো কিছু করতে পারবো না, কিন্তু আমাদের সরকার থেকে আমরা চেষ্টা করব, ফুল চেষ্টা করব, যে রায়টা লোয়ার কোর্টে ছিল সেই রায়টাই যেন সুপ্রিম কোর্টে বহাল থাকে। আমরা এটা শুনে আমরা খুবই খুশি হয়েছি যে এই সরকার অন্তত চাইছে। সিআইডি তো তদন্তভার নিয়েছিল, কোথায় কোথায় গাফিলতি ছিল তদন্তের? দেখুন, 7ই জুন 2013 সালে আমাদের পরিবারের ওপরে যে একটা নৃশংস ঘটনা ঘটেছিল, আমি চাই এরকম ঘটনা যেন কোনো পরিবারে না ঘটে। একদম। যে পরিবারে ঘটে না, সেই পরিবারের শরীরের যে মেরুদণ্ডটা থাকে না, সেটা ভেঙে যায়। সেই মানুষটা, মানে আমার দিদি গণধর্ষণ খুন হয়ে মারা গেল, সাথে আমরাও মারা গিয়েছি। আমাদের জীবনে কি আছে বলুন না? আমাদের কোনো জায়গায় আমরা যেতে পারি না। কোনো জায়গায় গেলি, হেই ওইটা না কামদুনি নির্যাতিতার ছোট ভাই, ওটা না ওইটা নেই। কেন আমাদের মুখ আজকে লুকিয়ে রাখতে হচ্ছে টিভির চ্যানেলে থেকে শুরু করে সমস্ত জায়গায়? তাহলে আমরা কি আসামি না আমরা দোষী? আমরা কোনো দোষ করেছি? আমাদের পরিবারের উপরে এরকম জঘন্য একটা ঘটনা ঘটেছে, মানে আর মেনে নেওয়া যাচ্ছে না। আচ্ছা, 7ই জুন 2013 সাল, সেদিন বার ছিল শুক্রবার। আমার দিদি মানে বিএ সেকেন্ড ইয়ারে পড়তো ডিওজিও কলেজে। আমার দিদির 7ই জুন 2013 সালে কলকাতা গার্লস কলেজে পরীক্ষার ছিট পড়েছিল। আমার দিদি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। তা আমার দিদি আমার মাকে বলেছিল যে, মা, ভাইকে 1টা নাগাদ কামদুনি মোড়ে যেতে বলবে, আমার পরীক্ষা শেষ হবে, আমি 1টা নাগাদ কামদুনি মোড়ে নামবো। যথাস্ত আমি কামদুনি মোড়ে যাই, কিন্তু যখন যাই, গিয়ে কাকাকে জিজ্ঞেস করি, কাকা দিদি কি বাস থেকে নেমেছে? বলে, না, বাস থেকে এখনো নামেনি। আমি কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরে আমি আবার বাড়ি চলে এলাম। বাড়ি আসার পরে মা বলল, আবার যা। আমি যখন মানে বাড়িতে ধরুন 10 মিনিট মতো ছিলাম, আবার যখন কামদুনি মোড়েতে যাই, কাকাকে জিজ্ঞেস করি, কাকা দিদি কি বাস থেকে নেমেছে? বলে, হ্যাঁ, বাস থেকে তো নেমেছে, বাড়ির দিকে তো হাঁটা দিল, আমার কাছে জল খেয়ে তো বাড়ি গেল। তো আমি বললাম, আমি তো এই রাস্তা দিয়ে এলাম, না কোনো গাড়ি না কিছু, মানে কিছুই তো, কেউ একটা মানুষও গেল না, আর কোনো গাড়ি ঘোড়াও গেল না। বলে, কি বলছিস, তুই তাড়াতাড়ি বাড়ি যা। তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি এলাম। মাকে বললাম, মা, কাকা বলছে দিদিকে বাড়িতে আসতে দেখেছে, কাকার কাছে জলও খেয়েছে, তাহলে গেল কোথায়? মা বলছে, তুই তাহলে আবার যা কাকার কাছে।
আমি গেলাম কাকার কাছে, কাকা তুমি ঠিক বলছো তো? বলছে হ্যাঁ আমি ঠিক বলছি, আমার কাছে জল খেলো তোর দিদি, আমার দিদিকে আর ভালোবেসে নামও ডাকতো কাকা, মাও বলে ডাকতো। এটা আমার ভালোবেসে কাকারা আমার দিদিকে মাও বলে ডাকতো, কারণ আমাদের বাড়িতে প্রথমেই এই মেয়ে সন্তান, আচ্ছা। ঠিক আছে, বড় মেয়ে সন্তান। তা ডাকতো, ডেকে এবারে আমি যখন তৃতীয়বার যখন কামদুনির মোড়ে যাই দিদিকে খুঁজতে, তখন কিন্তু আমি ঘটনাস্থলে যা দেখেছি সেটাকে আমাকে সিআইডি বলতে দেয়নি। কি দেখেছিলেন? তৃতীয়বার যখন আমি যাই, ওই যে 8 বিঘা জায়গায় হ্যাঁ। যেখানে ঘটনাটা ঘটেছিল, হ্যাঁ। সেই 8 বিঘাতে দেখবেন একটা বড় 10 ফুট উচ্চতা পাঁচিল, আর একটা gate। গেট আছে, একটা খুব বড় চওড়া গেট। হুম। মানে ভেতরে কি হচ্ছে হ্যাঁ। কেউ বাইরে রাস্তায় দেখতে পাবে না, কিচ্ছু টের পাওয়া কেউ যাবে না। দেখা যাবে না। হ্যাঁ। কিন্তু আমি যখন তৃতীয়বার যাচ্ছি তখন দেখলাম ওই 9 জন আসামি, আনসার আলী তার সহকর্মী, ওই 9 জনই দেখি 9 জনাই বাইরে বার হয়ে চলে এসেছে। কেউ লুঙ্গি ঠিক করছে, কেউ জামা পরছে, কেউ এক্সাইজ গেঞ্জি পরে আছে, কেউ বোতাম লাগাচ্ছে, কেউ গায়ে হাওয়া এরম ভাগে জামা দিয়ে হাওয়া গায়ে লাগাচ্ছে। তার মধ্যে ওই 9 জনের মধ্যে কিন্তু আমাদের কামদুনির আসামি 2 জন আছে। তারা আচ্ছা। আমাকে ভালো চেনে, আমার দিদিকেও ভালো চেনে, মানে আপনার গ্রামের? আমার গ্রামের সম্পর্কে আমাদের মানে জ্যাঠা কাকা হয়। আচ্ছা। গোপাল নস্কর, ভোলা মণ্ডল, এরা সম্পর্কে আমাদের মানে মানে পাড়ার হিসাবে আমাদের জ্যাঠা কাকা হয়। হুম। তা গোপাল নস্কর আসামিদেরকে বলছিল তখন যে এইটা না সেই মেয়েটার ভাই, এ না খুঁজছে। আমি তখন অতটা খেয়াল করিনি, তখন তো আমি আমার দিদি খোঁজার জন্য পাগল। একবার কামদুনি মোড়ে যাচ্ছি, একবার বিটিও অফিসে যাচ্ছি, তখন মাথায় কাজ করছে না, তখন চারিদিকে খোঁজাখুঁজি হচ্ছে। কিন্তু এই যে আমি তৃতীয়বার যখন খুঁজতে যাই, আমি যখন যেটা দেখেছিলাম আসামিরা ওখানে ঘোরাঘুরি ওই গেট থেকে বার হচ্ছে, এই যে সাক্ষীটা আমাকে সিআইডি বলতে দেয়নি। কেন? কারণ সিআইডি বলছে তুমি যদি এটা বলো তোমার কিন্তু মার্ডার করে দেবে। মার্ডার করে দেবে মানে আমি যেটা দেখেছি সেটাই তো আমি বলতে চাইছি, কেন আমি বলবো না? যারা ঘটনাটা করেছে তারা মানে কামদুন গ্রামটা একটা ধরুন মাঝখানে, চারিপাশে সব অন্য অন্য গ্রাম, আর যারা আসামি তাদের সব অন্য অন্য গ্রামে বাড়ি। আর ওরা তো ওখানকার সব নেতা, তৃণমূল পার্টি করতো, সব নেতা, ওদের একটা ক্ষমতাই আলাদা। আপনি যদি এটা বলেন কিন্তু আপনার উপরে একটা টার্গেট আসতে পারে। আর আমি অত জানি না, আমি এইটা বলবো। তা বললো না, তাহলে আমাদের যে চার্জশিটটা সাজিয়েছি এটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। মানে আপনাকে পুলিশ বলছে যে এটা আপনি তুমি বলতে মুখ পারবে খুলবেন না। না, আপনি তাহলে আপনার প্রাণ সংশয় হবে, তাহলে তো হ্যাঁ। পুলিশের দায়িত্ব আপনাকে, আপনার যাতে Security প্রাণ দেওয়া। সংশয় না হয় তো আপনাকে নিরাপত্তা দেওয়া। ঠিক? নিরাপত্তা দেওয়া দরকার, কিন্তু সেটা পুলিশ করেইনি। আমি যেটা জানি সেটাকে আমার বলতেই দেয়নি। আচ্ছা এখানে গেল, এবারে যে সিআইডি গাফিলতি এবারে আমি বলছি। মেন সাক্ষী হিসাবে আমি আর আমার কাকা ছিলাম, হুম। কারণ কাকা দেখেছে বাস থেকে নামতে কাকার কাছে জল খেয়েছে, আর আমি সেই দিনকে যাচ্ছিলাম স্পট দিদিকে আনতে। হুম। তা মেন সাক্ষী হিসাবে আমাদেরকে সিআইডি অফিসে ডাকা হয়, বারাসাত সিআইডি অফিসে। হুম। অপূর্ব মণ্ডল, হুম। আর অপূর্ব মণ্ডল আছে, আর একটা নাম আছে যে মেন ইনভেস্টিগেশন আনন্দময় চ্যাটার্জি। আনন্দময় চ্যাটার্জি। এরা দুজনা মিলে বসেছিল, হুম। বসে বলছে যে কাকাকে আর আমাকে যে তুমি এক এক করে ঘরে ডাকছে, তুমি কি জানো সেটা বলো, সেটা লেখা হবে, তুমি তলায় লাস্টে সই করবে। আর এটা ভিডিওগ্রাফিও হচ্ছে, হুম। ভিডিওগ্রাফি আছে সিআইডির কাছে এখনো পর্যন্ত, তা লেখা হয়ে যাবে, ওটা সইও করবে। আমরা এখানে কেন ভিডিও করবেন, কেন সই করব? বলে তোমরা ধরো আজকের তোমরা এটা বললে, আর আমরা সেই হিসাবে আমরা চার্জশিটটা সাজাবো, হুম। আর সাজানোর পরে ধরো তোমাদের হয়তো সাক্ষীতে ডাকবে 1 বছর পরে, তোমরা ভুলেও যেতে পারো, তার জন্য তোমাদের এটা আমরা লিখে নিলাম, আপনি পড়ে আমরা শিখিয়ে দেবো, আর ভিডিওটা আপনি দেখতে পাবেন। তো খুব ভালো ব্যাপার। তাহলে যখন লোহার করে চার্জশিটটা সাবমিট করে হ্যাঁ। জমা দেয়, হ্যাঁ। চার্জশিটটা দেখে আমরা অবাক হয়ে গেছি। কেন? সিআইডি চার্জশিটটা সাজিয়েছে যাতে ঘটনাটা একজনা ঘটিয়েছে, তার নাম হলো সৈফুল আলী। ঘটনাটা একজনাই ঘটিয়েছে, কিন্তু আপনি ভাবুন সেই দিনকে রাতের বেলা 6:30 না মানে সেই দিনকে রাতের বেলা 6টার সময় আমরা ওই 8 বিঘার মধ্যে যাই। কাকা বলছে আমি দেখেছি বাড়ি যেতে, ভাইপো বলছে বাড়ি যায়নি, তাহলে এইটুকুনি জায়গার মধ্যে গেল কোথায়? তখন আমরা বললাম এই গেটটা আমাদের একবার খুলতে হবে। হ্যাঁ। তখন আনসার আলী বলছে না তোমাদের এখানে কিছু, এখানে কোনো ঘটনা, এখানে কেউ তোমাদের মেয়ে টেয়ে নেই, আজকাল প্রেমের যুগ, দেখো তোমার মেয়ে তোমার দিদি বা ওরা তোমার আনসার আলী হচ্ছেন ওই ভদ্রলোক যিনি ঝাড়কা যার কাছে চাবি ছিল, কেয়ারটেকার, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে বলছে না এখানে নেই, আজ প্রেমের যুগ, আজকাল বিয়ে করে চলে গেছে, দাদা দেখবে কালকে বিয়ে করে বাড়ি ফিরবে। আমি না, কাকা দেখেছে বাড়ি আসতে, তাহলে এইটুকুনি জায়গার মধ্যে গেল কোথায়? তখন ও প্রথমে চাবি দিতে চায়নি, প্রায় ওরে আধা ঘন্টা মতো বলা হচ্ছে, তাও চাবি দিচ্ছে না। তখন আমাদের গ্রামের অনেক লোক এসে পড়ে ওই ঘটনাস্থলে, ও প্রেসারে চাপে দেয়, কিন্তু ওর সাথে যখন কথা হচ্ছে ওর গা কিন্তু থরথর করে কাঁপছে।
ওর গা কন্টিনিউ ঘেমে যাচ্ছে, শুধু ঘাম পুচ্ছে। ঠিক সেই আছে? চাপটাও আপনারাই তৈরি করেছিলেন, মানে পুলিশ নয়? পুলিশ তখন তো আসেইনি। আচ্ছা। পুলিশকে জানানো হয়েছে, তাও পুলিশ আসেনি, বলে আমরা যাচ্ছি, আপনার থানায় কমপ্লেন করুন, মিসিং ডায়েরি করুন, আমরা যাচ্ছি। মিসিং ডায়েরি মানে আমার পরে বাড়ি আসবে, কি তোমার মেয়ের ছবি টবি দাও, এইসব চাইবে, ওরা অতটা জানে না, কিন্তু তার মধ্যে আমরা এটা করে নিয়েছি। ও প্রথম কিন্তু চাবি দিতে চাইনি, গ্রামের লোকের প্রেসারে চাবি দিয়েছে। ওই 8 বিঘা জায়গার মধ্যে আপনি ভালো করে দেখবেন 3টে ঘর আছে। হুম। তা প্রথমের ঘরটা খুলে দেখি কেরাসিনির গন্ধ, হুম। তারপরের ঘরটা খুলে দেখি রক্ত, মানে এখানে ফোটা 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 রক্ত। তোর পরের ঘরে একটা তক্সপোষ আছে, তক্সপোষে বিছানাও আছে, বালিশ টালিশ বিছানা চাদর মাদর দিয়ে ঘোটানো। তা আমরা তখন প্রেসার দিলাম, এখানে কেরাসিনির গন্ধ, এখানে রক্ত, ওই বিছানা বিছানা ঘোটানো কেন? যে আসামিটা ফাঁসির আসামি ছাড়া পড়েছে, হাইকোর্ট থেকে ছেড়ে দিয়েছে, আমিন আলী, সেদিনকে তার আগের দিনকে লটারিতে 10,000 টাকা লটারি পেয়েছে, বলে আমরা এখানে পিকনিক করেছি। আমরা হয়তো মুরগির মাংস হতে পারে, আর রেস্টপে হয়তো ওরা পিকনিক রান্না বান্না করেছে, এটা হতে পারে। যখন আমরা দেখছি রাতের বেলা ওই ঘরে টরে, তখন আমরা কিছু বুঝতে পারিনি, দিয়াল ভিজে টিজে ছিল, আমরা কিছু বুঝতে পারিনি। তখন ছোট ছোট ঘাস ছিল, ঘাসের উপর আমরা খুঁজে খুঁজে দেখছি কিছু, তাও পাচ্ছি না। এবার আমার বাবা আমার কাকাকে বলে যে ভাই তুই 8 বিঘার ওই দিক দিয়ে খোঁজ, আমি এই দিক দিয়ে খুঁজি। প্রথমে চোখি পড়ে আমার কাকার, যে কাকাটা কামদুন মোড়ে থাকতো, দেখেছে দিদিকে বাড়ি আসতে। আমার বাবাকে বলছে যে শেষদা তুই এখানে আয়, আমাদের মা আর বেঁচে নেই, মাও আর বেঁচে নেই, এখানে আয়। সেই আমার দিদির যে বডিটা, এখানে সিআইডি কীভাবে টেম্পারিং করেছে দেখুন। আমার দিদির বডি যখন আমরা দেখি, গালের এই সাইডে গাঁজা উঠছে, বুকে শরীরে কোনো পোশাক নেই। পাকা রাস্তার সাইডে ঘটনাটা ঘটেছে, 8 বিঘা জায়গায় টেনে 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 নাকি একজনাই নিয়ে গেছে, সিআইডি প্রমাণ করেছে। সিআইডি নাকি বলছে একজনাই ওখানে বডিটা নিয়ে গিয়েছে। 10 ফুট উঁচু পাঁচিল টপকে নাকি একজনাই ফেলেছে, সিআইডি চার্জশিটে লিখেছে তাই। দিদির যখন বডিটা দেখি না, মুখে এইসব খামচানো কামড়ানোর দাগ, বুকের অংশ ছিঁড়ে খেয়েছে। বডিটাকে, আমার দিদির বডিটাকে 2টো ঠ্যাং ধরে নাভি পর্যন্ত চিরে দিয়েছে। সেইটা আমি লোয়ার কোর্টে সাক্ষী দিয়ে বলেছিলাম। আর যেখানে আমি লোয়ার কোর্টে সাক্ষী দিয়ে বলেছিলাম, সেই লোয়ার কোর্টের যেখানে বলেছিলাম সাক্ষী, সেই সাক্ষীর কাগজটাই এই অপদত্ত সিআইডি সেই কাগজটাই হাফিজ করে দিয়েছে। যেমন আরজি করের তড়িঘড়িতে ডেড বডি পুড়িয়ে দিয়েছে, আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। 2 দিন পর আমার দিদির ডেড বডি পেয়েছি, তখন তো আমরা আন্দোলন করছিলাম, 2 দিন পরে ডেড বডি পেয়েছি। আমরা ডেড বডি যখন আমাদের বাড়িতেও আনা হয়নি, কামদুনি মোড়েতে আনা হয়েছিল। এবার বডিটা জাস্ট রাখলো, আমি একটুখানি দেখলাম, মা একটুখানি দেখলো, দাদা বাবা একটু দেখলো, দেখার পরই পুলিশ এত পরিমাণে তড়িঘড়ি করছে না, সে বলে বোঝানো যাবে না। আমরা এসি গাড়ি বলে দিয়েছি, যেসব ডেড বডি জানে এসি গাড়ি হয় না, এসি গাড়ি বলে দিয়েছি, এসি গাড়িতে তুলে নাও, ডেড বডির থেকে গন্ধ ছুটছে, এখানে রাখা যাবে না। আমরা বলি তো আপনারা পোস্টমর্টম করেছেন ঠিক আছে, কিন্তু আমরা আবার পুনরায় পোস্টমর্টম আপনারা বডি আমাদের ছেড়ে দিন, আমরা ঝাঁকুচি করব। পুলিশ কিন্তু ছাড়তেই চাইনি, পুলিশ দিতেই চাইনি। যতক্ষণ না আপনাদের এই ডেড বডি আমরা শ্মশানে পর্যন্ত নিয়েছি, ততক্ষণ না আমরা কোনো কথা শুনবো না। আমাদের ওপর মহল থেকে চাপ আছে, পুলিশ থেকে চাপ আছে। তখন আমরা আন্দোলন করছিলাম, ওপর মহল থেকে, সরকার থেকেও নাকি ওরা বলছে সরকার থেকেও আমাদের চাপ আছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো 10 দিন পর তো গিয়েছিলেন। 10 দিন না, 17 দিন পর। আপনি এবং আপনার কাকা, আপনারা তো মানে মূল সাক্ষী ছিলেন। তো আপনি বললেন যে ভিডিওগ্রাফি করা হয়েছিল, কিন্তু তারপর সেগুলো কেন আদালতে পেশ করা হলো না? আমরা কি হলো তারপর? আমি বলেছিলাম যে আমার দিদির বডিটাকে নাভি পর্যন্ত চিরে দিয়েছিল। জজ সাহেব চেয়ার থেকে উঠে বলছে কোন পর্যন্ত, আমি বললাম এই পর্যন্ত। সেই পাতাটার 11 নম্বর পাতা এবং 12 নম্বর পাতায় ওই কথাটা আমি বলেছিলাম। সেই পাতা দুটোই লোয়ার কোর্টে রায় দেওয়ার পরে হাইকোর্টে যখন আসে, এই 11 নম্বর এবং 12 নম্বর পাতাটাকে হাফিজ করে দিয়েছে, সরিয়ে দিয়েছে সিআইডি, জানি না কার নির্দেশে। তো এই যে 4 জন যারা এখনো ঘুরে বেড়াচ্ছে আর কি, আপনারা চোখে দেখছেন, তাদের বিরুদ্ধে আর কোনোভাবে কোনো অ্যাকশন নেয়নি? ইনফ্যাক্ট বোধহয় মৃত্যুদণ্ডের সাজা যার হয়েছিল তিনিও বেকসুর খালাস পেয়ে গিয়েছিলেন। এরা কি করছে এখন? এখন আপনাদের প্রাণ সংশয় নেই এদের জন্য? দেখুন, লোয়ার কোর্ট রায় দিয়েছিল কি 3 জনের ফাঁসি, 3 জনের আমৃত্যু কারাবাস, 2 জনা বেকসুর খালাস, 1 জনের জেলের মধ্যে মারা যায়। হাইকোর্টে এসে কি দেখলাম, যে 3 জন আমৃত্যু কারাবাস তারা ছাড়া পড়ে গেল, আর একটা ফাঁসির আসামি সেও ছাড়া পড়ে গেল।
এবারে ওরা যেমন 4 জনের ছাড়া পড়ে গেল, সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে যে তোমরা প্রত্যেক মানে মাসে সোমবারে একদিন তোমরা থানায় গিয়ে হাজিরা দেবে, পাসপোর্ট জমা রাখবে, এইসবগুলো করতে বলেছে। আইনি মানে আইনি রেতে ওদের রাখার চেষ্টা করেছিল। তা আমাকে অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করেছিল দুবার, ওই 4 জন এবং 4 জনের পরিবার আমাকে দুবার অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করেছিল। কারণ মারবে কি, আমাকে ওদেরকে ধরবে কি করে? আরে ওরাই তো ওই জায়গাটায় রাজত্ব চালাতো। সন্দেশখালীতে যেমন শেখ শাহজাহান রাজত্ব চালাতো, আর কামদুনি শাসন এলাকায় আপনি শুনবেন মজিদ মাস্টার এলাকায় শাসন এলাকাটায় পুরো ওই আনসার আলী আর এই যে 9 জন এরা মিলে এই রাজত্বটা চালাতো। কতটা আশাবাদী আপনারা এই বর্তমান সরকারের থেকে? আমরা 100% বললে ভুল হবে, 200% আমরা বিশ্বাস এবারে আমরা ন্যায় বিচার পাবো। কারণ আগে সরকার মানে যারা ধর্ষণ করতো তাদের হয়ে ন্যায় বিচার দিত, আর এই সরকার যে পরিবারে ঘটনাটা ধর্ষণ, যে পরিবারে ঘটনাটা ঘটে তাদের হয়ে ন্যায় বিচার দেওয়ার জন্য এসেছে। আগের সরকার বলে আর লাভ নেই, ও কথা বলে। আমি একটাই জানি, জ্বর সর্দি কাশি হলে যেমন প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক খেতে হয়, আর এই রেপ করলে তার ওষুধ একটাই, এই রোগের ওষুধ একটাই, ইনকাউন্টার। কামদুনি নির্যাতিতার পরিবার এবার 200% আশাবাদী বর্তমান রাজ্য প্রশাসন কামদুনির নির্যাতিতার, বলা ভালো তার পরিবারকে, গোটা কামদুনিকে বিচার এনে দেবে।